This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ অনুষ্ঠানের শুরুতেই একটা দুঃসংবাদ দিয়ে অনুষ্ঠানটা শুরু করছি। হুগলিতে এক যুবকের অ্যাক্সিডেন্ট হয় আজ। লরি চাপায় তার পা দুটো গুড়িয়ে যায়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তারা আরজিকর হাসপাতালে রেফার করেন এবং আরজিকর হাসপাতালে 3 ঘন্টা সেই যুবককে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় এবং ছেলেটির মৃত্যু হয়। কুণাল ঘোষের পোস্ট থেকে আমরা এটা জানতে পারলাম, পরে খোঁজ নিয়ে দেখলাম আসলে এইভাবেই কি মরবে আমাদের দেশের যুবকেরা? আন্দোলনের নামে এইরকম ভাবেই কি চলতে থাকবে? মানুষ কিন্তু বিরক্ত হচ্ছেন। এই আন্দোলনের নামে রাস্তা দখল করা, জ্যাম সৃষ্টি করা, যানজটের সৃষ্টি করা, মানুষের মৃত্যু, ইয়ার কতদিন? মানুষ কিন্তু এবার ফুঁসতে শুরু করেছেন, মানুষ কিন্তু এবার রুখে দাঁড়াতে শুরু করেছেন। যেদিন থেকে আন্দোলনের মুখ ঘুরে গেল, নির্যাতিতার বিচার চাই থেকে যেদিন শুরু হলো দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সাধারণ মানুষ বুঝতে পারলেন এই আন্দোলন আসলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করানোর আন্দোলন, নির্যাতিতার বিচার চেয়ে নয়। শ্যামবাজারে যা ঘটলো সেটা অত্যন্ত নিন্দনীয়। চিত্রশিল্পী ঋতুপর্ণাকে যেভাবে আক্রমণ করা হলো, তিনিও একজন নারী, প্রতিবাদে সামিল হতে গিয়েছিলেন, তাকে যেভাবে আক্রমণ করা হলো, শারীরিক নিগ্রহ করা হলো, মদ্যপ মানুষ তাকে যেভাবে ঘিরে ধরলো, অত্যাচার চালালো, তার গাড়ি আক্রমণ করলো, এ নিন্দার ভাষা আমাদের নেই। যেভাবে আজ যে যুবকটি প্রাণ হারালো, যাদের জন্য প্রাণ হারালো, তাদের নিন্দা জানানোর ভাষা নেই, সত্যিই নেই। একটি রাজনৈতিক দলের পতাকা পোড়ানো হলো আন্দোলনের নামে। এটাই কি চেয়েছিলেন সাধারণ মানুষ, যে তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে আন্দোলন হবে? তারা তো চেয়েছিলেন সিস্টেমের বদল। কোন সিস্টেমের বদল? এইভাবে পতাকা পোড়ানোর সিস্টেম? আগামীকাল সকালে প্রসূনগুপ্ত এই নিয়ে বিস্তারিত বলবেন আপনাদের। কিন্তু আজ আমরা যেটা বলবো, যে এই ডামাডোলের বাজারে আরজিকর নিয়ে যখন ধুন্ধুমার শহর কলকাতা এবং শহরতলি, তখন সারা বাংলা কি ভাবছে? আমরা সকালবেলা যে এপিসোডটি করেছিলাম তাতে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা এবং শহরতলিতে জনপ্রিয়তা কমছে, সেটা তার প্রশাসনিক কিছুটা ব্যর্থতা, কিছুটা দলীয় ব্যর্থতার জন্য, বেশিরভাগটাই দলীয় ব্যর্থতার জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তার দলের নেতারা যেই রকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন, যেরকম ভাবে তাদের কাজকর্ম, তার সমালোচনা করেছিলাম আমরা। কিন্তু পাশাপাশি আমরা সারা বাংলায় বহু মহিলাদের সাথে কথা বলেছি যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা পছন্দ করেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে প্রায় 52% মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখেন। এবার আমরা আজকে যেটা দেখাতে চলেছি আপনাদেরকে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাঙালির কেন অনাস্থা নেই, সে বিষয়ে বিশদে আলোচনা করব আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকেডিজিএলের শান্ত অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর থাকছেন তবু মমতাই। কেন মমতাই থাকছেন, এটা নিয়ে কিন্তু একটা আলোচনা প্রয়োজন হয়ে পড়েছে আজকের দিনে। কারণ যেভাবে টেলিভিশন মিডিয়া এবং বেশ কিছু ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় যেভাবে মমতা বিরোধী ঝড় তোলার চেষ্টা করছে, সেই ঝড় কি আদৌ লাগছে মানুষের গায়ে? আমরা সমীক্ষা করেছিলাম, মানুষের গায়ে কিন্তু সেই ঝড় লাগছে না। ধরুন এই যে সেলিব্রিটিরা, এই ধরুন সুদীপ্তা, সন্দীপ্তা, বিদীপ্তা, কি সব নাম আছে না, স্বস্তিকা, শ্রীলেখা, এদের দেখে কিছু মানুষ ইনফ্লুয়েন্সড হয়। হ্যাঁ,
1% মানুষ এদের কথায় চলেন হয়তো, কারণ এরা আইকন, এরা সিনেমা আর্টিস্ট, এরা পর্দায়, ছোট পর্দা, বড় পর্দায় নাচ গান করেন, অভিনয় করেন। এদের কথায় কিছু মানুষ নিশ্চয়ই ভুলে যান। সেই শতাংশটা 1%ও নয় কিন্তু। তার মানে কি দাঁড়ালো? সিপিআইএম যে 5% ভোট পেয়েছিল এইসব লাস্যময়ী নায়িকাদের পথে নামিয়ে, সেই 5% থেকে বেড়ে কত হতে পারে? 6%? না, 6%ও নয়, সেটা 5.1% হতে পারে, এর বেশি নয়। তাই সিপিআইএম যতই বা বামপন্থীরা যতই এইসব লাস্যময়ী নায়িকা, উষসী, স্বস্তিকা, তারপরে সন্দীপ্তা, এই ধরনের যে নায়িকারা আছেন, তাদেরকে যতই ময়দানে নামান, ভোট শতাংশ সিপিএম এর বাড়ছে না। কারণ সিপিএম এর অত্যাচার মানুষ ভোলেনি। দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকার ফলে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ হয়েছিল, পাড়ায় পাড়ায় বিশাল বিশাল অট্টালিকা সম প্রাসাদ সম যে পার্টি অফিস হয়েছিল, সেই পার্টি অফিস কিভাবে হয়েছিল মানুষ জানেন। কিভাবে মানুষের ওপর অত্যাচার করে তারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন, এটা মানুষ ভোলেনি। মরিচঝাপি, সিঙ্গুর, নানুর, বিজন সেতু, ছোট আঙারিয়া, নেতাই, নন্দীগ্রাম, কত অত্যাচারের কথা বলবো আপনাদেরকে। এছাড়াও আছে আরামবাগ, বালি, চমকাইতলা, কোথায় নয়। সারা পশ্চিমবাংলায় অত্যাচারের বন্যা বয়ে গিয়েছিল, গণহত্যা যেন একটা বাৎসরিক উৎসব হয়ে দাঁড়িয়েছিল। তো এইরকম অবস্থায় সিপিএম আজকে ঘুরে দাঁড়াতে চাইছে। এই উষসী, সুদীপ্তা, আরো কি কি নাম আছে, সব নাম মনেও রাখতে পারি না, কারণ আমি সিনেমা খুব একটা দেখি না। খুব বাছা সিনেমা ছাড়া, আমি বাছাই করা সিনেমা ছাড়া দেখি না। তো যাই হোক, নাম মনে করতে পারছি না। আপনারা নিশ্চয়ই যারা এইসব দেখেন, সিনেমা দেখেন বা সিরিয়াল দেখেন, তারা নিশ্চয়ই মনে করতে পারছেন কাদের কথা বলছি। এসব লাস্যময়ী নাচ গান করা, অভিনয় করা তারকাদের নামিয়ে সিপিএম ফিরবে না। সিপিএম এর ভোট 1%ও বাড়বে না। কিন্তু সারা বাংলার মানুষ কি ভাবছে? সারা বাংলার মানুষ কি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন? কারণ বাংলা বহু বছর পর কিছুটা উন্নয়নের স্বাদ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। হ্যাঁ, উন্নয়ন হয়তো সম্পূর্ণ হয়নি, কিন্তু অসম্পূর্ণতাও রেখে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। জাতির প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি প্রায় সব কাজ করতে সক্ষম হয়েছেন। মহিলাদের সশক্তিকরণে, মহিলাদের আর্থিক মানে আর্থসামাজিক বিকাশে তার অবদানটা বাঙালিকে আজীবন মনে রাখতে হবে, আজীবন মনে রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আর কয়েক বছর পর বা কয়েক দশক পর, কয়েক শতাব্দী পর তার হয়তো অস্তিত্ব, বায়বীয় অস্তিত্ব থাকবে না, মানে শারীরিক অস্তিত্ব থাকবে না, কিন্তু তার এই কাজগুলো বাঙালিকে মনে রাখতেই হবে। যেভাবে কন্যাশ্রী দিয়ে মেয়েদের পড়াশোনার ব্যাপারে তিনি এগিয়ে এসেছেন, কারণ তিনি জানতেন বা জানেন যে মেয়েরা শিক্ষিত হলে তবে সমাজ শিক্ষিত হয়। এই যে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বলে যে প্রকল্পটি চালু করেছেন, এই প্রকল্পে শহরের যারা এইসব আন্দোলন করছেন তাদের কাছে খুব একটা এফেক্টিভ নয়। কারণ যারা আন্দোলন করছেন তাদের কাছে 1,000 টাকা হয়তো কোনো ব্যাপারই না, একটা সন্ধ্যের খরচ তাদের। কিন্তু যে মানুষগুলো পিঁপড়ের ডিম খেতেন, যে মানুষগুলো অন্যের জমিতে চাষ করেন, মুনিশ খাটেন, যে মানুষটি পাড়ায় রিক্সা চালান, তাদের কাছে 1,000 টাকার মূল্য অনেক বেশি। হয়তো এটা মানে প্রয়োজনের তুলনায় অপ্রতুল, এটা 5,000 টাকা হলে আলো ভালো হতো, কিন্তু এই 1,000 টাকাও তাদের কাছে অনেক বড় ব্যাপার। এছাড়াও প্রায় বিনামূল্যে রেশন আছে, বিনামূল্যে চিকিৎসা আছে, ছেলে মেয়ের পড়াশুনো বিনামূল্যে আছে, বই, খাতা, জুতো, ব্যাগ, স্কুলের খরচ সবটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে করে দেওয়া হচ্ছে। তাই খরচা অনেক কমে গেছে। খরচা কমে যাওয়াতে কিন্তু এই 1,000 টাকাটা মানুষের কাছে আশীর্বাদ হয়ে এসছে। এটা শহরের বাবু বিবিরা বুঝবেন না, যারা নীল সোফা সেটে বসে স্কচ খেতে খেতে, টেলিভিশন দেখতে দেখতে বিরক্তি প্রকাশ করেন যে এই দেশের আর কিছু হলো না, এই দেশে আমার মা হওয়া উচিত না, যারা এসব বলেন তাদের কাছে এগুলো কিচ্ছু ম্যাটার করে না। কিন্তু ম্যাটার করে তাদের কাছে যারা এই 1,000 টাকাকে আশীর্বাদ স্বরূপ দেখছেন। তাই সারা বাংলায় আমরা যেটা পেয়েছি, আমরা বহু মানুষের সাথে কথা বলেছি, অসংখ্য মানুষ, সে মানুষের সংখ্যাটা প্রায় 52,000। 52,000 মানুষ তারা মতামত দিয়েছেন। এবং আপনাদেরকে বলি, প্রায় 80% মানুষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকুক, কিন্তু দলে একটা আমূল পরিবর্তন সবাই চাইছে। তার দলের নেতারা যেভাবে চলছেন, তাদের যে বৈভব দেখানোর যে একটা স্টাইল,
বা তারা যারা একদিন বিড়ি খেতেন তারা আজকে লম্বা লম্বা সিগারেট খাচ্ছেন, যারা একসময় সাইকেল নিয়ে, স্কুটার নিয়ে, মোটরসাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতেন তারা দামি দামি এক্সইউভি গাড়ি চাপছেন। এটা মানুষের চোখে লাগছে, এটা বাস্তব সত্য। কিন্তু সরকারের উন্নয়নের প্রশ্নে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে মানুষ কিন্তু এক ডাকে বলছেন যে না, এই সরকারটা উন্নয়ন করছে, ভালো করছে মানুষের, বাংলার ভালো হচ্ছে, বাঙালির ভালো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তারা চাইছেন না। হ্যাঁ, আরজি করের নির্যাতিতার বিচার সকলে চাইছেন, সকলে। এবং বিচারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যা ভূমিকা তাতে সন্তোষ প্রকাশ করেছেন প্রায় 72% মানুষ। কারণ পশ্চিমবঙ্গ সরকার যা করেছে যে প্রথম 12 ঘন্টার মধ্যেই একজনকে, অপরাধীকে ধরা হয়েছে, তারপরে এক চুলো এগোতে পারেনি কিন্তু সিবিআই, এটাও মানুষ দেখছেন। এবং এই যে দিনের পর দিন বিচার ধীরে ধীরে চলছে বা বিচার হচ্ছে না, এটা নিয়েও মানুষের মনে ক্ষোভ আছে। কিন্তু এই আন্দোলনের নামে রাস্তাঘাট আটকে দেওয়া, নাচ গান, হই হুল্লোড় ইত্যাদি, সেলফি তোলা, এগুলো মানুষ ভালোভাবে নিচ্ছেন না। মানুষ নিশ্চয়ই বিচার চাইছে, কিন্তু এইটা আন্দোলনের পথ না, বিচার চাইবার পথ নয়। বিচার দেয় বিচারালয়, তার কাছে কেউ আবেদন করছে না, তদন্তকারী সংস্থার কাছে কেউ যাচ্ছে না। কখনো নবান্ন অভিযান, কখনো স্বাস্থ্য ভবন অভিযান, কখনো লালবাজার অভিযান, এইসব চলছে। এই অভিযান করে নির্যাতিতার বিচারকেই কি একটা পেছনের দরজা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে না? বিভিন্ন সময় বিভিন্ন রকম ফেক নিউজ ছড়িয়ে, বিভিন্ন রকম অডিও ভিডিও ক্লিপ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কি চালাচ্ছে না টেলিভিশন মিডিয়া বা বেশ কয়েকটি ইউটিউব মিডিয়া? এর বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না? না, সরকারি স্তরে হয়তো নেওয়া হচ্ছে না, কিন্তু মানুষ কিন্তু ব্যবস্থা নিচ্ছে। আজকে যেদিন থেকে এই ধরনের প্রোপাগান্ডা শুরু হয়েছে এবং পাল্টা যেভাবে আমরা বাস্তব সত্যটা তুলে এনেছি মানুষের কাছে, আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন মিডিয়ার নিউজ চ্যানেলগুলোর টিআরপি কিন্তু ধীরে ধীরে পড়তে শুরু করেছে। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, তারা বলছেন তারা 3টে বিশেষ চ্যানেলে যাবেন না, TV9 বাংলা, রিপাবলিক বাংলা এবং এবিপি আনন্দ। এই তাদের না যাওয়া, তাদের প্রতিনিধি না পাঠানো এবং এই ফ্যাক্ট চেক করে আসল তথ্য আপনাদের সামনে তুলে আনার ফলে মানুষ কিন্তু অনেকটাই সচেতন হয়েছেন। মানুষ বুঝতে পারছেন যে টেলিভিশন মিডিয়াও ফেক নিউজ ছড়াচ্ছে, ইউটিউব মিডিয়া তো ছড়াই। তাই মানুষ কিন্তু এসব জায়গা থেকে মুখ সরিয়েছেন। মানুষ বুঝতে পারছেন যে রাজনীতিকরণ হয়ে যাচ্ছে নির্যাতিতার বিচার চাওয়ার নামে, এটা ঠিক হচ্ছে না। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম আমাদের কিছু দর্শকদের সাথে। আমরা বহু দর্শকের মতামত চেয়েছিলাম, কেউ অডিওতে, কেউ ভিডিওতে তাদের মতামত জানিয়েছেন। অসংখ্য মানুষ তাদের মতামত জানিয়েছেন, কিন্তু মুশকিল হচ্ছে কি, যারা জানাচ্ছেন তারা অনেক টেকনিক্যালি ভুল করে ফেলেছেন। কারুর আওয়াজ অস্পষ্ট, কারুর ছবি অস্পষ্ট, বা কারুর দুটোই ভালো শোনা যাচ্ছে না, সেগুলোকে আমরা বাদ দিলাম। তবে পরের বার নিশ্চয়ই এ ধরনের অনুষ্ঠান করলে আপনাদের সকলের ভিডিও রাখবো। আপাতত আমরা 4-5 জনের কথা বলতে চাই যারা আমাদের দর্শক, তারা মতামত জানিয়েছেন যে তারা কি ভাবছেন এই আরজি কর কাণ্ড নিয়ে, বা মমতা বন্দ্যোপাধ্যায় কেন টিকে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন 2026-এ পরিবর্তিত হবেন না, সেটা কিন্তু দর্শকেরা জানিয়েছেন। সে কথাও আপনাদের শোনাবো। তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Serib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. আজকে রাজ্য জুড়ে তিলোত্তমার দোষীদের শাস্তি চায় মানুষ। আমিও একজন মেয়ের মা, আমিও চাই যেন যে আসল দোষী সে যেন অবশ্যই এমন শাস্তি পাক যে দ্বিতীয়বার যেন মানুষ এমন কাজ করতে গেলে তাদের বুকটা কেঁপে ওঠে। কিন্তু আজকে এমন একটা ঘটনার সাক্ষী হয়ে রইলাম আমরা, যেটা সত্যিই খুব খারাপ লাগছে, যেটা আমরা একান্তই কাম্য নয় আমাদের। সেই ঘটনাটা আজকে সাক্ষী হয়ে রয়েছি আমরা।
জাস্টিসের নামে যে পরিমাণে নোংরা রাজনীতি চলছে, এই রাজনীতিটা আমরা কখনোই চাই না। আমরা শুধুমাত্র জাস্টিস চাই। আমরা চাই সেই মাটা যেন সঠিক বিচার পায়, সেই মেয়েটা যেন সঠিক বিচার পায়। কিন্তু এটাকে নিয়ে যে পরিমাণে রাজনীতি চলছে, এটা আমরা কখনোই চাইছি না। আমরা সাধারণ মানুষরা চাই না এই রাজনীতি। আমরা চাই সঠিক বিচার। কোথায় কোনো দলীয় পার্টির পতাকা পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোথায় আবার দেখছি নাচ গান আবৃত্তি, কোথায় আবার সেলফি তোলার হুড়োহুড়ি। এদের মাঝখানে দাঁড়িয়ে প্রতিবাদটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে, বিচার চাওয়াটা হারিয়ে যাচ্ছে। আর অপরপক্ষে দাঁড়িয়ে একদল, একটা রাজনৈতিক দল যারা ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ আনছে, সরকারের নামে যাচ্ছে তাই ভাষায় কথা বলে যাচ্ছে। আপনাকে বলি শুনুন, এই যে পুরো রেপ কেসের যে আন্দোলনটা, এটা তো আপনি যদি ফিজিক্যালি দেখেন তাহলে আলটিমেটলি এটা ওরা দেখাচ্ছে যে এটা সিভিল সোসাইটির একটা আন্দোলন, নাগরিকরা করছে, সমাজের যারা নাগরিক আছে তারা করছে, তারা কোনো রাজনৈতিক রং লাগাতে চাইছে না। যার জন্য তারা কি করছে, তারা অভিজিৎ গাঙ্গুলিকে, রুদ্রনীল ঘোষকে, অগ্নিমিত্রা পালকে, ঋতুপর্ণাকে বলুন, এদেরকে গো ব্যাক স্লোগান দিচ্ছে, এভরিথিং দিচ্ছে। কাদেরকে দিচ্ছে না, পার্টিকুলারলি বিজেপিকে দিচ্ছে। কেন দিচ্ছে? আপনি যদি প্রথম থেকে জিনিসটাকে ভালো করে লুক আউট করেন, প্রথম যখন আন্দোলনটা হয়েছিল, ফার্স্ট ফরওয়ার্ডে ছিল হচ্ছে সিপিএম, রাত দখল ফাঁদ দখলের ছিল। তারপর কি হলো, এই যে নবান্ন অভিযান থেকে শুরু করে, এই ধর্ণা মঞ্চ থেকে শুরু করে, স্বাস্থ্য ভবন, এগুলো দিয়ে বিজেপি কিন্তু ফুটেজ খাওয়ার চেষ্টা করেছিল। তাতে কি হয়েছে, কিছু লোক অটোমেটিক্যালি বিজেপির দিকে ঝুঁকেছে। কারা ঝুঁকেছে? এই যারা আন্দোলন করছে কিছু লোক, কারণ মানিটারি পাওয়ারটা বিজেপির অনেক বেশি। কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, যখনই তারা বিজেপির দিকে ঝুঁকবে না, সেটা কিন্তু সোশ্যাল, যারা আমরা সোশ্যাল বা সমাজে রয়েছি তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যেটা পার্টিকুলারলি মোটিভেটেড বাই বিজেপি অ্যান্ড কন্ট্রোলড বাই বিজেপি। সেটা কিন্তু সিপিএমও চাইছে না, আন্দোলনকারীরাও চাইছে না। সিপিএম কে যদি ডিভিডেন্ড তুলতে হয়, তাহলে সিপিএম কে কি করতে হবে, পতাকা ছাড়া আন্দোলন করতে হবে, যেটা ওরা করে। ওরা গুপ্তচর ঢুকিয়ে রেখেছে 100%। এবার আপনি ভাবুন, যারা আন্দোলন করছে তারা বিজেপির নেতাদেরকে যদি গো ব্যাক বলতে পারে, তাহলে শ্রীলেখা মিত্রকে কেন গো ব্যাক বলছে না? তারা ঋতুপর্ণাকে যদি গো ব্যাক বলতে পারে, তারা উষসীকে কেন গো ব্যাক বলছে না? এইবার আপনি ভালো করে ব্যাপারটা ভাবুন, টিএমসির কাছে আছে 48% ভোট, তার মানে 52% ভোট টিএমসির কাছে নেই। কিন্তু এই 52 মানে 52% ভোট কিন্তু পার্টিকুলারলি কোনো একটা পার্টির কাছে নেই। 38% বিজেপির কাছে আছে, বাকি আপনার যেটুকু সেটুকু কংগ্রেস, সিপিএম বা ধরুন আরএসপি, ফরওয়ার্ড ব্লক সবাই মিলিয়ে আছে। এবার ধরুন এই 38% ভোটের থেকে 10% ভোট যদি ডিভাইড হয়ে যায়, সেটা সিপিএম এও যেতে পারে, কংগ্রেসেও যেতে পারে, আরএসপিতেও যেতে পারে, ফরওয়ার্ড ব্লকেও যেতে পারে, নতুন নাগরিক মঞ্চ, ছাত্র সমাজ, যে কারোর কাছে যেতে পারে। এই ভোটটা যত ডিভাইড হবে, কারণ ভোটে অটোমেটিক্যালি সবাই এটার ফায়দা তোলার চেষ্টা করবে, ভোটটা যত ডিভাইড হবে তত টিএমসির কিন্তু মার্জিন বাড়বে। যত ডিভাইড হবে, এই 52% ভোট যদি একটা পার্টি থেকে, ধরুন আজকের ডেটে বিজেপির 38% ভোট থেকে কমে গেল 25%, তার মানে অটোমেটিক্যালি বিজেপির আরো সিট কমবে। কিন্তু এই 25% ভোট হলে যে 13% ভোট কেটে গেল, এটা যে পার্টির কাছেই যাক না কেন, সে তো সিটে এটাকে রিফ্লেক্ট করাতে পারবে না। 13% ভোট দিয়ে তো সে সিট নিতে পারবে না, সে ভোট বাড়াতে পারবে। এবার ব্যাপারটা কি হবে, একদম যারা ধরুন লোয়ার গ্রেড মানুষ, ধরুন যারা এই আরজি কর বা মেডিকেল কলেজগুলোতে ট্রিটমেন্ট করাতে আসছে, বসিরহাট থেকে, কাকদ্বীপ থেকে, বা ধরুন ক্যানিং থেকে, বা ধরুন এদিকে হাবড়া থেকে, বারাসাতের ইন্টেরিয়ারে অনেক জায়গা আছে সেগুলো, নবদ্বীপ ফবদ্বীপ, ওই সব দিক থেকে, তারা কিন্তু কি দেখছে যে ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছে না, কারুর ছেলে মারা যাচ্ছে, কারুর বর মারা যাচ্ছে। তখন কিন্তু তারা এটাই তাদের মনে আলটিমেটলি আসছে যে না, তাহলে তো ঠিক মমতার দি ঠিক কথাই বলেছিল, যেটা আন্দোলন এটা রাজনৈতিক আন্দোলন। এই ফায়দাটা কিন্তু টিএমসি পাবে। সেকেন্ড কথা, 80% ওয়েস্ট বেঙ্গল পপুলেশন হচ্ছে গরিব বা বিলো মিডিল ক্লাস, গরিব না হলেও বিলো মিডিল ক্লাস। এদের বাড়ি অবধি যেতে গেলে কিন্তু হাই হিল পরে যাওয়া যায় না। আজকে যে অভিনেত্রীরা এইটার ডিভিডেন্ড তোলার চেষ্টা করছে, তারা কিন্তু কখনো গ্রামের রাস্তার আল ধরে বসিরহাটে যাবে না,
তারা কিন্তু গ্রামের ওই মেঠো পথ ধরে কোনোদিন কাকদ্বীপ যাবে না, তো তারা কোনোদিনই তার কাছে পৌঁছাতে পারবে না। আর গ্রামের দিকের ভোট করতে হলে আপনাকে সহজ কথা বোঝাতে হবে আপনি ভোটে কি দেবেন। সিপিএম এর পক্ষে কোনোভাবেই সম্ভব না যে সিপিএম 50% ভোট পাবে, তো তারা কিছুই দিতে পারবে না। অটোমেটিক্যালি গ্রামের মানুষ এত বছরে তাদের কাছে পায়নি, নতুন করে কি পাবে। এবার সেকেন্ড কথা হচ্ছে এই যে আন্দোলন আমরা দেখছি, আন্দোলন কেন, আমরা শহরে বসে আছি, সোশ্যাল মিডিয়া দেখছি। যে মানুষটা চাষ করে সে কিন্তু শুয়ে পড়ে রাত্রিবেলা 7টার সময়, ওঠে ভোর 4টের সময়। তার কাছে কিন্তু হেক্টর প্রতি সবজির দাম বেশি ম্যাটার করে রাদার দ্যান রেপ। এটা খুব হার্ড ফ্যাক্ট। এই জিনিসগুলোকে আমাদের, তাদের কাছে কিন্তু 1 টাকায় ট্রিটমেন্টটা বেশি ম্যাটার করে। সেই হসপিটালে ডাক্তার খুন হলো না ডাক্তার রেপ হলো সেটা কিন্তু ম্যাটার করে না। এই জিনিসগুলোর ডিভিডেন্ড কিন্তু আলটিমেটলি গিয়ে টিএমসি পাবে। টিএমসি যেগুলো বলেছিল, দেখুন টিএমসির উপর সব থেকে বড় অ্যালিগেশন আজকের ডেটে কি, যে সন্দীপ ঘোষকে রিপোস্ট করা, এটা দিয়েই কিন্তু সবাই অ্যালিগেশনটা দিচ্ছে। যত তারা ধীরে সুস্থে থাকবে, যত তারা কম অ্যালিগেশন নিজের উপর নেবে, যত তারা কম কন্ট্রোভার্সি করবে, তত কিন্তু কি হবে বলুন তো, মানুষের মনে একটা জিনিস ঢুকবে যে না, এরা নিশ্চয়ই সে গিল্ট ফিল করছে আজকে, যে কিছু একটা ভুল হয়েছে বলে বিলটা আনলো, বলে সন্দীপ ঘোষের অ্যারেস্ট চাইছে, বলে ফাঁসি চাইছে। যখন আলটিমেটলি বিচারটা দেরিতে হবে না, তখন কিন্তু মানুষের মনে এই রাজনৈতিক রংটা বেশি দাগ লাগাবে রাদার দ্যান সিভিল সোসাইটির আন্দোলন। আর আপনি জানেন সিভিল সোসাইটি কোনোদিনই এত লং টাইম ধরে আন্দোলন চালাতে পারবে না, যে যাই বলুক চলবে না, তো চলবে না, কোনোদিনই পারবে না। যার জন্য টিএমসি স্লো ব্যাটিং করছে, আর এটা ভেরি গুড স্ট্র্যাটেজি নিয়েছে যে স্লো ব্যাটিং করছে। বাট টিএমসির কিন্তু ইমিডিয়েট উচিত দলটাকে রিফরমেশন করার, খুব ভালোভাবে রিফর্ম করার দরকার আছে। নারী সুরক্ষার দিকে একটা, নারী সুরক্ষা নিয়ে অনেক আবেদন আছে, অনেক কিছু কাজ বাকি আছে। নারী সুরক্ষার উপর জোর দিতে হবে, শুধু জোর দিলেই হবে না, এটাকে কার্যকারী করে তুলতে হবে। যেসব দাবিগুলো মানা হচ্ছে সব দিক থেকে নারী সুরক্ষায় আরও বেশি জোরদার করতে হবে, যাতে এই রকম জঘন্য ঘটনা আর যেন দ্বিতীয়টা না ঘটে। নারী সুরক্ষার দিকে জোর দিতেই হবে গভর্নমেন্টকে অ্যাট এনি কস্ট। আর একটা ব্যাপার সেটা সর্বশেষ, সেটা হচ্ছে গিয়ে কিছু এমএলএদের প্রচণ্ড ইনঅ্যাক্টিভ। তারা এমএলএ হবারই হয়তো যোগ্যতা তাদের আছে কিনা যথেষ্ট জিজ্ঞাসা চিহ্নর মধ্যে। তারা প্রথম কথা তো হচ্ছে বছরের কোনো দিন থাকেও না, আসেও না, কোনো কাজেও লাগে না। কিছু কিছু কেন্দ্রের এই রকম বিধায়কের একটুখানি যদি পরিবর্তন করা যায় তাহলে মনে হয় ভালো হয়। নমস্কার, আমার নাম মধুমিতা ঘোষ বাসু। আমি চেন্নাইয়ের বাসিন্দা আমার হাজব্যান্ডের কর্মসূত্রের কারণে। তো আরজি কর নিয়ে যা ঘটনা ঘটছে সেটা সত্যি খুব বেদনাদায়ক, এবং তা নিয়ে যে রাজনীতি হচ্ছে সেটা আরও অনেক বেশি দুঃখের। যে এইভাবে আমাদের পশ্চিমবাংলাকে, এভাবে আমাদের শহরকে সারা দেশের সামনে ছোট করা হচ্ছে। আজকে এই ঘটনা সত্যি নিন্দনীয়, কিন্তু সারা দেশে এই ঘটনা ঘটছে, কিন্তু কোনো রাজ্যে আমি দেখিনি যে তারা নিজেদের মানে রাজ্যকে এভাবে কলুষিত করতে পারে। কিভাবে এটা প্রোটেস্ট এক কথা, কিন্তু এটা প্রোটেস্টের নামে এখন যা হচ্ছে, যে মিথ্যার ওপরে, ফেক নিউজের ওপরে পুরো এই আন্দোলনটা সংগঠিত হয়েছে। এখন পুরোপুরি ফেক নিউজ ছড়ানো হচ্ছে চারিদিকে, সোশ্যাল মিডিয়া বলুন, টিভির থেকে কিছু কিছু চ্যানেল, তারা সবাই মিলে ফেক নিউজ ছড়াচ্ছে। তাতে কিছু তো সিপিএমের লোক আছে, আর কিছু তো আমাদের সাধারণ পাবলিক, তারা আরও ক্ষেপে গিয়ে তখন এটা যেটা রূপ নিচ্ছে 2 দিন পর পর এই রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন। আজকে সামনে পুজো, আমাদের বাড়ির অনেক বয়স্ক আমার সাথে কথা হচ্ছিল বিগত 2-3 দিন। আমার এক কাকিমা বলছেন যে মনে হচ্ছে এবার আর মায়ের মুখ দেখতে পারবো না রে, কি শুরু হয়েছে চারিদিকে, বোধহয় মায়ের মুখেও এরকম সব করে দেবে, এরা সব মুখ বেঁধে কালো ঠালো করে দেবে নাকি আমি জানি না। এগুলো ভালো লাগছে না। মেয়েটা এরকম হলো আরজি করে, সেটা তো আলাদা, সেটা তো সত্যিই দুঃখের, কিন্তু তার সাথে এগুলো এটা যেটা শুরু হয়েছে কলকাতা শহরে সেটা আরো দুঃখের। আপনারা শুনলেন আমাদের দর্শকেরা কি বললেন, দর্শকদের কথা শোনালাম, মানুষের মতামত কি আমরা পেয়েছি শোনালাম। সব শেষে এটা বলতে পারি যে মমতাতেই আস্থা কিন্তু বাংলার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যারা নেতা, নিচুতলার নেতা, তাদের প্রতি মোটেও আস্থা
এখনো ফিরছে না মানুষের। এটার কারণ নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বা দলের নেত্রী, তৃণমূল কংগ্রেস দলের নেত্রী, তিনি নিশ্চয়ই খতিয়ে দেখবেন। আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লেগেছে। আগামী দিনে এইভাবেই আপনাদের মতামত আমরা নেব বিভিন্ন ইস্যুতে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আছেন তাদের কাছে আমরা জানতে চাইব বিভিন্ন বিষয়ের উপর। আপনারা আপনাদের অডিও ভিডিওর মাধ্যমে আমাদের জানাতে পারেন, সেইগুলো আমরা সম্প্রচার করব। তবে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে যাদের অডিও ভিডিও আজকে দেখাতে পারলাম না। সত্যি অডিও ভিডিও কোয়ালিটি এত খারাপ এসছে যেটা সম্প্রচার করা অসুবিধে, তাই দেখাতে পারলাম না। পরবর্তীকালে আপনারা অডিও ভিডিও করবার আগে আপনারা একটু সতর্ক হয়ে করবেন, যাতে আওয়াজ পরিষ্কার আসে, ছবি পরিষ্কার আসে। তাই আজকের অনুষ্ঠান শেষ করছি। সকালবেলা আসবেন প্রসূন গুপ্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, স্ট্যালিনকে নিয়ে। তিনি সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করতে আসছেন আগামীকাল সকালে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।